বিরতিহীন ১ ঘন্টা সংবাদ দুপুরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। করোনা ঝুঁকি নিয়ে গাদাগাদি করে রাজধানীতে ফিরছে মানুষ। নির্দেশ না মানায় গাজীপুরে দূরপাল্লার অর্ধ শতাধিক বাস আটক। ভিড় ছেড়ে কর্মস্থলে ফিরলে ব্যাপক মাত্রায় করোনা সংক্রমণের শঙ্কা। চলাচলে কঠোর বিধিনিষেধ প্রয়োগের পরামর্শ। দেশে ফেরা ঠেকাতে তৎকালীন সরকার নানা ষড়যন্ত্র করেছিল, বললেন প্রধানমন্ত্রী। আর কেউ ইতিহাস বদলাতে পারবে না। মিতু হত্যা মামলায় স্বামী বাবুল আক্তারকে আদালতে তোলা হচ্ছে আজ। আবারও রিমান্ড চাইতে পারে পিবিআই। গাজায় ইসরায়েলি বিমান হামলার তীব্রতা বেড়েছে। নিহত বেড়ে ১৯৭। ইসরায়েল নীতি নিয়ে নিজ দলে সমালোচনার মুখে বাইডেন। শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। এই মুহূর্তে মন্ত্রণালয়ে ব্রিফ করছেন মন্ত্রিপরিষদ সচিব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। জাতির সাধারণ যে বা আছে সেটা পাবে। প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার আর এক্স প্রেসিডেন্ট বা এক্স প্রাইম মিনিস্টার, এটা এক্স প্রাইম মিনিস্টারটা বোধ হয়, হ্যাঁ, বিদেশি আসলে যদি কোনো প্রধানমন্ত্রী আসে প্রেসিডেন্ট তাদের অন্যান্য ওইটাই মিন করছে আর কি। বাইরের যে এবার আমাদের ২৬শে মার্চে যারা প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার আসলে তাদেরকেও আছে। এটা আপনার ধারা ২-এর সংজ্ঞাই আছে। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ সরকার কর্তৃক সরকারের গ্যাজেটের প্রজ্ঞাপন দ্বারা বা কোনো বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এবং এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে অনুরূপ ব্যক্তি বলিয়া ঘোষিত অন্য কোনো ব্যক্তি অন্তর্ভুক্ত। ব্যাংক কোম্পানি আইন ২০২১-এর খসড়ার নীতিগত অনুমোদন, এটা অনেক বড় এবং গুরুত্বপূর্ণ একটা আইন। এইটা আপনার আজকে নিয়ে আসা হয়েছে এবং এটার প্রেক্ষাপটটা ছিল যে বাংলাদেশে কার্যরত ব্যাংক কোম্পানি সমূহের কার্যক্রম ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর আওতায় পরিচালিত হয়। ব্যাংক সমূহের মোট সংখ্যা, মোট সম্পদ, আমানত ইত্যাদি বিনিয়োগ বৃদ্ধি পাওয়ার কারণে ওই আইনটা সবকিছু কভার করছিল না। তো সেই কারণে ব্যাংকিং ব্যবসা পরিচালনা, তদারকি, খেলাপি ঋণের নিয়ন্ত্রণ, দেশের আর্থিক খাতের সুশাসন এবং স্থিতিশীলতার জন্য এই আইনটা করা প্রয়োজন ছিল। সেজন্য এই অ্যামেন্ডমেন্টটা নিয়ে আসা হয়েছে এবং সেই আলোকে বিভিন্ন দেশের ব্যাংক কোম্পানি আইন সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করে একটা ২০২১-এর ব্যাংক কোম্পানি সংশোধন আইনের একটা খসড়া প্রদান করা হয়েছে। তারও কম্প্রিহেন্সিভ এবং এটার কভারেজ তো অনেক বেশি। এটা ইম্পর্টেন্ট কতগুলো জিনিস ছিল, যে সেটা হলো ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতার সংজ্ঞা ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এই জিনিসটা আগের আইনটাতে অত ক্লিয়ার ছিল না, যেহেতু 1991-এর কনটেক্সটে আইনটা করা ছিল। এখানে এটা ২৭ খ এবং ২৭ গতে প্রিসাইজলি বলে দেওয়া হচ্ছে। আর দুর্বল ব্যাংক কোম্পানির সুষ্ঠু ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার সংক্রান্ত নতুন একটি খণ্ড ৬ কতে সংযোজন করা হয়েছে। এর দুর্বল ব্যাংক কোম্পানির ব্যবস্থাপনার বিশেষ বিধান ৭৭ কতে আছে। সংকটাপন্ন ব্যাংক কোম্পানির পুনরুদ্ধার সম্পর্কিত ব্যবস্থা ৭৭ খতে আছে। ব্যাংক কোম্পানির সংকটাপন্ন অবস্থার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, এটাও ৭৭ ছতে আছে। আর ব্যাংক কোম্পানির পুনর্গঠন বা একত্রীকরণের বিধানও এর মধ্যে ঢোকানো হয়েছে। আর একটা পেনাল প্রভিশনও রাখা হয়েছে, যদি ব্যাংকের পরিচালকরা বা যেই এটার সাথে জড়িত থাকবে তাকে একটা বড় জরিমানা দিতে হবে, পাশাপাশি ক্রিমিনাল প্রসিডিংও তার বিরুদ্ধে চলবে। এটা একটা বিশেষভাবে আজকে তার মিটিংয়ে এই জিনিসটা ইন্ট্রোডিউস করা হয়েছে। ধরেন কেউ মানে কারোর প্রতি ১ কোটি টাকা জরিমানা হলো, তা এখন সে জরিমানা দিয়ে তো বেঁচে যেতে পারে। সে যদি ১০ কোটি টাকা বা ২০ কোটি টাকা আত্মসাৎ করে থাকে, তো সেজন্য রেসপেক্টিভ অ্যান্টি করাপশন বা পেনাল কোডের যে আইন, সেই আইনও তার জন্য প্রযোজ্য হবে এবং সে মানে ইনস্টিটিউশনাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে ফাইন হলো, এইটা তাকে ক্রিমিনাল প্রসিডিংয়ের জন্য কোনো বার হবে না। এটা প্রিসাইজ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, না ওই যারা ব্যাংক বোর্ডে যারা থাকবেন বা ব্যাংকের কর্মকর্তা কর্মচারী থাকবেন, তারা যদি কোনো
মানে দুর্নীতি করে, সেই ক্ষেত্রে তাদের ইনস্টিটিউশনাল পানিশমেন্টও হবে, প্লাস লিগাল যে প্যানাল যে অ্যাকশন সেটাও হবে, দুইটাই হবে। আরেকটা হচ্ছে স্বর্ণ নীতিমালা 2018, বলে দিলাম তো। কি না, একজন একজন বলে দিছে তো, বলা আছে একজন, একটা পরিবার তো না, ওটা হলো আপনার শেয়ারের বিষয়। একটা কোম্পানি যদি শেয়ার থাকে তাহলে সেখানে একজন থাকতে পারবে, নট মোর দেন দ্যাট। ওটা এটা আরো প্রিসাইজলি করে দেওয়া হয়েছে। স্বর্ণ নীতিমালা 2018 ছিল, এটাকে সংশোধন করা হয়েছে এবং এই মেইন কতগুলো বিষয় এখানে ঢুকানো হয়েছে যে সংশোধিত নীতিমালায় নতুনভাবে সরকার, বাণিজ্য মন্ত্রণালয় আর কি, স্বর্ণ পরিশোধনাগারের সংজ্ঞা অন্তর্ভুক্ত করা হয়েছে, যে কোনটা স্বর্ণ হিসেবে বিবেচিত হবে এবং কোথায় কোথায় আপনার এটা আপনার পরীক্ষা করা যাবে। তারপরে স্বর্ণবার ও স্বর্ণ অলঙ্কারের পাশাপাশি অপরিশোধিত স্বর্ণ আকরিক, আংশিক পরিশোধিত স্বর্ণ আমদানি করা যাবে। শুধুমাত্র গোল্ড না, আপনার ওরও আনা যাবে, আপনার মানে এখানে মডিফিকেশন করে এখান থেকে স্বর্ণ এক্সট্রাক্ট করে তারপর সেটা দিয়ে কাজ করা যাবে। তারপর অপরিশোধিত স্বর্ণ আকরিক অবলিক আংশিক পরিশোধিত স্বর্ণ হতে বিভিন্ন গ্রেডের স্বর্ণবার ও স্বর্ণ কয়েন উৎপাদনে পরিশোধনাগার, এটা অফিসিয়ালি যেহেতু রিকগনাইজ করা হচ্ছে, তাহলে এখন কেউ এখানে ইন্ডাস্ট্রিও করতে পারবে যে আমরা স্বর্ণ না, আমরা আকরিক নিয়ে আসবো, ওর নিয়ে আসবো বিভিন্ন মাইন থেকে, এখানে এনে আমরা স্বর্ণ বানাবো। সেখানে আবার বাই প্রোডাক্টও হবে, ওটা একটা অ্যাডভান্টেজ আছে আর কি। আর স্বর্ণ পরিশোধনাগার স্থাপন ও পরিচালনায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি অনুসরণের জন্য বাণিজ্য মন্ত্রণালয় একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর প্রণয়ন করবে। আর স্বর্ণবার রপ্তানির ক্ষেত্রে রপ্তানিকারকের সর্বস্বই স্বর্ণ পরিশোধনাগার থাকতে হবে। যারা স্বর্ণ রপ্তানির সাথে সম্পৃক্ত থাকতে অবশ্যই তাদের একটা শোধনাগার থাকতে হবে তাদের। আর অনুমতি ডিলার কর্তৃক নিজস্ব ব্যবসা উদ্দেশ্যে স্বর্ণালঙ্কার স্বর্ণবার আমদানির ক্ষেত্রে জামানত প্রয়োজন হবে না মর্মে নতুন ধারা সংযুক্ত করা হয়েছে। আর মাননীয় প্রধানমন্ত্রী একটা জিনিস বললেন যে শুধুমাত্র স্বর্ণ না, আরও যেসব আপনার ভ্যালুয়েবল আপনার মেটালস আছে, প্ল্যাটিনাম বা এই জাতীয়, সেগুলোও যেন এটার সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়। তাহলে কারণ সেখানে অনেক বাই প্রোডাক্ট আসে এবং আমাদের দেশের অনেক লোক এগুলি যদি, যেহেতু লেবারটা কম্পারেটিভলি চিপ, এখানে আসলে অনেক বাই প্রোডাক্ট আসবে এবং অনেক নতুন উদ্যোক্তার সৃষ্টি হবে এবং এগুলো ইন্টারন্যাশনাল মার্কেটও আছে, শুধু প্ল্যাটিনাম না, আরও অনেক রকমের নাম ওটা প্রিসাইজলি বলা হয় না, যেগুলো মার্কেট ভ্যালু খুব বেশি সেই জাতীয়, যেমন ওয়ান অফ দ্য প্ল্যাটিনাম একটা, হ্যাঁ গোল্ড স্যার ডায়মন্ডের কথা প্রিসাইজ, ডায়মন্ড কাটিং করে অনেক লোক এখানে আপনার জীবিকা উর্জন করতে পারে এবং ওইসব মেটালগুলোর হবে কি অনেক বাই প্রোডাক্ট পাওয়া যাবে। পেট্রোলে যেরকম বাই প্রোডাক্ট আসে, ভিটামিন, তারপরে যে আপনার পলিথিন এই জাতীয়, তো ওগুলোর আপনার বাই প্রোডাক্ট আসবে আর কি। তো সেটা আমাদের আপনার এমপ্লয়মেন্ট এবং ইনকামের উপরে একটা বড় পজিটিভ ইম্প্যাক্ট করবে। জি জি, ওইটা ঢুকানো হয়েছে, এটা তাদের নীতিমালার মধ্যে ছিল না, এটা পার্টিকুলারলি HPM এটা পয়েন্ট আউট করছেন এবং এটা ক্যাবিনেট থেকে এটা দিয়ে দেওয়া হয়েছে অবজারভেশন। তারপর গোল্ড রিফাইনার, আমরা তো গোল্ড রিফাইনারের তালিকাতে নাই ওয়ার্ল্ডে, এই নীতিমালা অনুযায়ী কাজ করলে আমরা গোল্ড রিফাইনারদের তালিকায় অন্তর্ভুক্ত হবে এবং সেই ক্ষেত্রে বাইরের অনেক বিনিয়োগ আমাদের এখানে আসবে এবং প্রযুক্তিও আসবে বিনিয়োগের পাশাপাশি। আরেকটা ছিল হলো ক্যাবিনেট থেকে যেটা প্লেস করা হয়েছে, সেটা হলো করোনা ভাইরাসের, এটা 2রা নভেম্বর 2020 তারিখে একটা রুলিং ছিল ক্যাবিনেটের, যে আমরা এই এন্টায়ার আপনার এই কোভিড পিরিয়ডে যে কাজ করলাম সেটার একটা রিপোর্ট সেটা প্রণয়ন করা হয়েছে এবং এখানে যে জিনিসগুলো ইনক্লুড করা হয়েছে সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী 33টি বিভিন্ন রকমের ইনস্ট্রাকশন দিয়েছিলেন সেগুলো। তারপরে করোনাকালীন দেশের সার্বিক পরিস্থিতি, সামষ্টিক অর্থনীতি চিত্র, দেশের আর্থ সামাজিক উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রণোদনা এবং ফলাফল এবং ভবিষ্যৎ পরিকল্পনাটা কি সেটাও এখানে আনা হয়েছে। এটা অনেক বড় রিপোর্ট। খাদ্য নিরাপত্তা এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য মহামারীকালীন সামাজিক নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রম, তারপর জনজীবন রক্ষার্থে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ এবং টিকাদান কর্মসূচি,
দেশে ও বিদেশে কর্মসংস্থান এবং নতুন বাজার অন্বেষণ, বাণিজ্য বহুমুখীকরণ এবং শিল্প সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ, আর ভবিষ্যৎ এ বৈশ্বিক মহামারী কীভাবে মোকাবেলা করা যায় তার জন্য একটা 18 দফার সুপারিশ, এইগুলো এই রিপোর্টের মধ্যে ইনক্লুড করা হয়েছে এবং এটা 7 দিন সময় দেওয়া হয়েছে। প্রত্যেকটা মন্ত্রণালয় যদি রিভিউ করে কিছু আমাদেরকে জানালে আমরা একটা কনসলিডেট করে এটা আমরা ওয়েবসাইটও দিয়ে দিব এবং বিভিন্ন মন্ত্রণালয় দিয়ে দিব। এগুলো ছিল আপনার ফর্মাল মিটিং আজকে। তো আমি তার আগে একটু আসি। তো এখানে ব্রিফিংয়ে একটা জিনিস আমাদের প্ল্যানিং মিনিস্টার সাহেব পয়েন্ট আউট করছে, সেটা আমাদের যে আলোচনা বা ডেভেলপমেন্টের সাথে জড়িত, যে আমাদের এই বছর 2020-21-এ আমাদের পার ক্যাপিটা ইনকাম $2227 উন্নীত হয়েছে। আগের যে আমাদের স্ট্যাটিস্টিক্সের যে রিফ্লেকশন ছিল, এর আগের রিফ্লেকশনটা সেইখানে ছিল $2064। $2064 এখন হয়েছে আপনার $2227। এটা 9% মানে বৃদ্ধি পেয়েছে আপনার পার ক্যাপিটা ইনকাম। আর জিডিপি ছিল 27,96,378 crore, 27,96,378 কোটি। এটা যদিও স্ট্যাটিস্টিক এখনো ফাইনাল করে কিন্তু ফাইন্যান্স ডিভিশন থেকে একটা প্রাইমারি একটা আপনার হয়েছে, এটা ফাইনাল না, যেটা প্রাইমারি যেটা করছে ফাইন্যান্স ডিভিশন, এটা 30,87,300 crore, 87,300। মানে জিডিপিও ইমপ্রুভ করছে এবং আমাদের পার ক্যাপিটা ইনকাম তো 9% বৃদ্ধি হয়ে গেছে আর কি। মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফ করছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের খবরটিতে। নানা সতর্কবার্তার পরও করোনা সংক্রমণ বাড়ার ঝুঁকি মাথায় নিয়ে স্বজনদের সঙ্গে ঈদ কাটিয়ে গাদাগাদি করে ঢাকায় ফিরছে মানুষ। দূরপাল্লার গণপরিবহন না থাকায় প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজি, অটোরিকশায় করে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। ফিরতি যাত্রায় উপেক্ষিত হচ্ছে সামাজিক দূরত্ব সহ প্রায় সব ধরনের স্বাস্থ্যবিধি। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল দক্ষিণাঞ্চলের অন্তত 21 জেলার মানুষের রাজধানীতে প্রবেশের মূল পয়েন্ট এটি। দিন কয়েক আগে এই রুট দিয়েই ঘরে ফিরেছিল ঈদে ঘরমুখো মানুষ। এবার ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ থাকার কথা থাকলেও অনেক জায়গায় চলছে দূরপাল্লার বাস। তবে সেগুলোর উপর ভরসা না করে সিএনজি চালিত অটোরিকশা, ইজি বাইক, ট্রাক, মিনি ট্রাক সহ বিভিন্ন ছোট ও হালকা যানবাহনে করে জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। গাজীপুর চৌরাস্তায় আসলাম, আসলাম লেগুনা দিয়ে, অনেক কষ্টে আসলাম। স্বাস্থ্যবিধি আমি মানতে পারি নাই, সেটা আমাকে ডাবল সিটে ডাবল পার্সন আসতে হয়েছে। বাসে করে আসলাম, বগুড়াতে গাড়ি আটকে দিয়েছিল, ভোর 4টা বন্ধ ওখানে ছিলাম। ওখান থেকে তারপরে আসলাম হলো গাজীপুরে, গাজীপুর থেকে আবার একটা বাসে করে আমিনবাজার পর্যন্ত আসলাম। বাড়ি যাওয়ার সময়ের মতো ফেরার সময়ও অনেকেই মানেনি করোনা স্বাস্থ্যবিধি। দূরপাল্লার বাস বন্ধ থাকায় বিকল্প যানবাহনে রাজধানীতে ফিরতে গিয়ে অনেকেই গুনেছেন কয়েক গুণ বেশি ভাড়া। জয়পুরহাট থেকে 400 টাকা, 450 টাকা ভাড়া, সেখানে 1500 টাকা ভাড়া দিয়ে আমাদেরকে আসতে হচ্ছে। টাকা পয়সার যাচ্ছে, ভোগান্তি করতেছি। আর কি বলবার, বলার কিছু নাই। এক মাসের মধ্যে যা কামাই তার ডবল জায়গার গাড়ি বাড়াই। এদিকে চরম ঝুঁকিপূর্ণ ঈদযাত্রা ঠেকানো না গেলেও ফিরতি যাত্রা কিভাবে বিলম্বিত করা যায় সেই পথ খোঁজার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকায় ফেরার আরো খবর জানাতে এবারে রাজধানীর আমিনবাজার এবং নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছি রাজধানীর আমিনবাজারে, সেখানে আছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, আজ ঢাকায় ফেরা মানুষের চাপ সকাল থেকে আপনি কেমন দেখেছেন এবং বেলা বাড়ার সাথে সাথে সেই চাপ বেড়েছে কিনা? আজকে ঢাকার তাপমাত্রা কিন্তু একটু বেশি, সেটা হচ্ছে প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস চলছে। আপনি জানেন ঢাকায় মৃদু তাপপ্রবাহ চলে, সেই তাপপ্রবাহকে উপেক্ষা করে, গরমকে, প্রচণ্ড গরমকে উপেক্ষা করে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই রোদের মধ্যে মানুষ হেঁটে যাচ্ছে। এটাকে এর আগের বুলেটিনে যেমনটা বলছিলাম, আমরা আমিনবাজারকে মূলত ট্রানজিট পয়েন্ট বলতে পারি। তার কারণ হচ্ছে যারা বিভিন্ন এলাকা থেকে আসেন, দক্ষিণাঞ্চলের 21 জেলা বাদে উত্তরাঞ্চলের যে সমস্ত জেলা থেকে আসেন, তারা গাজীপুরের চান্দুরা যে জায়গাটি রয়েছে চন্দ্রা, সেই চন্দ্রায় সেখানে নেমে তারপর আবার বাসে এসে আমিনবাজার এখানে নেমে এই পথটুকু পায়ে হেঁটে গাবতলী গিয়ে তারপরে তার রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলে যান।
একই রকমভাবে যাচ্ছেন দক্ষিণাঞ্চলগামী যে 21 জেলার কথা যেটা বলছিলাম, সেই সমস্ত যাত্রীরাও কিন্তু একই রকমভাবে যাচ্ছেন। আমরা বেশ কয়েকজন দেখেছি যে বাচ্চারা, অর্থাৎ বিশেষ করে শিশু যারা রয়েছেন, তারা কিন্তু এই যে বিদ্যুৎ তাপপ্রবাহের কথা যেটা বললাম, আবহাওয়া অধিদপ্তর থেকে যেটা বলা হয়েছে, সে কারণে কিন্তু অনেকে অসুস্থ হয়ে পড়ছে। অর্থাৎ হেঁটে যেতে যেতে রোদের মধ্যে তারা প্রচণ্ড রকমভাবে অসুস্থ হয়ে পড়ছে, ভোগান্তির শেষ নেই, এরকম একটি বিষয়। তাদেরকে প্রশ্ন করেছিলাম, সরকারের পক্ষ থেকে নিরুৎসাহিত করা হয়েছিল, বাড়ি যেতে নিষেধ করা হয়েছিল, তারপরও আপনারা কেন গিয়েছিলেন? তারা যেটি বলছে যে একই সঙ্গে এত বেশি ছুটি বছরের অন্য সময়টায় পাওয়া যায় না, যার কারণে এই সময়টুকুতে স্বজনদের সঙ্গে ঈদের ভাগাভাগি করতেই তারা মূলত ঢাকা ছেড়েছিলেন। এবং তারা একটি দাবি করেছেন, যেহেতু তারা বিভিন্ন জায়গায় ভেঙে ভেঙে আসছেন, অটোতে আসছেন, সিএনজি চালিত অটো রিক্সায় আসছেন, কেউ লেগুনায় আসছেন, নসিমনে আসছেন, পিক আপে করে আসছেন, তো সেক্ষেত্রে সংক্রমণের যে ঝুঁকির কথা যেটি বলা হয়ে থাকে, একজন যাত্রী কিন্তু নানা জায়গায় ভেঙে ভেঙে নানা মানুষের সঙ্গে মিশে আসতে হয়েছে। তার চেয়ে যদি বাসে করে বা দূরপাল্লার বাস চলাচল করতো, তাহলে সংক্রমণের ঝুঁকিটা অনেকাংশে কম হতো বা ঝুঁকি এড়ানো যেত বলে তারা দাবি করছেন। অতএব সকালবেলা থেকে আমরা যেমনটা মানুষ দেখছি, সেই একই রকম পরিস্থিতি, একই রকম সংখ্যার মানুষ এখনো রাজধানীতে ঢুকছে। লোপা, আলামিন, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে আমরা চলে যাচ্ছি নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায়, আছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, এই মুহূর্তে সাইনবোর্ড এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার বাস কি চলাচল করছে কিনা, আর যদি চলাচল করে থাকে সেক্ষেত্রে প্রশাসনের কোনো নজরদারি কি রয়েছে? জি, আসলে মূলত আমি এখন যেখানে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠিক সাইনবোর্ড এলাকার মধ্যে। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি, এর আগের বুলেটিনেও জানাচ্ছিলাম যে চট্টগ্রাম কিংবা ফেনী, নোয়াখালী, কুমিল্লা এসব অঞ্চল থেকে যেসব মানুষ ঢাকায় প্রবেশ করছেন, তারা কিন্তু বিভিন্নভাবেই ঢাকায় প্রবেশ করছেন। দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও তারা কিন্তু ভেঙে ভেঙে ঢাকায় প্রবেশ করছেন। আমি যদি আপনাকে একটু দেখাই, এখনকার যে চিত্র, যেহেতু দুপুর হওয়াতে মূলত সকালে যাত্রী চাপ অনেক বেশি ছিল, দুপুর হয়ে যাওয়াতে যাত্রীর চাপ এখন কিছুটা কম। তবে যাত্রীরা যারা আসছেন তারা মূলত নারায়ণগঞ্জের সোনারগাঁ এবং কাঁচপুর এবং এই সাইনবোর্ড এলাকাতে কিন্তু নামছেন। মূলত সোনারগাঁ বা মেঘনার ওই পারে মূলত বিভিন্ন দূরপাল্লার যে পরিবহন আছে সেগুলো এসে নামিয়ে দেওয়ার পর সেখান থেকে আবার মূলত ঢাকায় প্রবেশ করছে আরেকটি পরিবহনের মাধ্যমে। সেই সব পরিবহন আবার সাইনবোর্ড এলাকা পর্যন্ত তাদেরকে নামিয়ে দিলে ওইসব পরিবহন থেকে নেমে যাত্রীরা আবার সিএনজি, অটোরিকশা কিংবা দেখা গিয়েছে পিকআপ ভ্যানে করেও কিন্তু ঢাকায় প্রবেশ করছেন এবং গন্তব্যে ফিরে যাচ্ছেন। আমরা যাত্রীদের সাথেও কথা বলেছি, তারা যেটি বলছেন, যেহেতু সরকারি নির্দেশনা মোতাবেক ছুটি শেষ হয়েছে, তাদের যেহেতু কর্মে যোগ দিতে হবে, সেই চিন্তা মাথায় রেখেই কিন্তু তারা করোনা ঝুঁকি মাথায় নিয়েই মূলত ঢাকায় ফিরছেন। এই ক্ষেত্রে তাদের যে দাবি, অতিরিক্ত প্রায় 3 গুণ বা 4 গুণ ভাড়া বেশি দিয়েই কিন্তু তারা ঢাকায় ফিরছেন। এবং তারা যেটি বলছেন, যাত্রাপথে বিভিন্ন জায়গায় তাদেরকে নেমে যেতে হচ্ছে এবং পুলিশি তৎপরতা যেটি চলছে সেই বিষয়ে আমরা চালকদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেটি বলছেন যে মূলত আইনশৃঙ্খলা বাহিনী এবং হাইওয়ে পুলিশ যারা আছে তাদেরকে ম্যানেজ করেই কিন্তু মূলত এইসব পরিবহন চলছে। যে তো সবকিছু মিলিয়ে যেটি বলা চলে, আমরা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথেও কথা বলেছি, এমন পরিস্থিতিতে করোনা সংক্রমণ কিন্তু আরো বাড়ারই আশঙ্কা করছেন তারা। মানুষের খবরাখবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। সরকারি নিষেধাজ্ঞা না মেনে চলাচল করায় গাজীপুরে অর্ধশতাধিক দূরপাল্লার বাস আটক করেছে হাইওয়ে পুলিশ। রবিবার রাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বাসগুলো আটক করা হয়। কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করতে এসব অভিযান চালায় পুলিশ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক বাস আটক করা হয়। এসব বাসের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সরকারি নির্দেশ বাস্তবায়নে মহাসড়কে কোনোভাবেই আন্তজেলা বাস চলাচল করতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ। আমরা মামলা দিচ্ছি এবং এরা মামলা দেওয়ার পরে এরা প্যাসেঞ্জার নামা দিয়ে তারা উত্তরবঙ্গে চলে গেছে। এরা আর আসবে না বলে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে। আমরা কোনো অবস্থাতেই কোনো আন্তজেলা বাস হাইওয়েতে চলাচল করতে দেব না, এই ব্যাপারে আমরা বদ্ধপরিকর। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, এই যে অর্ধশতাধিক বাস আটকের পর আর কোনো বাস কি প্রবেশ করেছে কিনা বা আর কোনো বাস আটক হয়েছে কিনা, আর এই বাসের মালিকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, এই মামলার বিষয়ে বা সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? আপনি জানেন যে হাইওয়ে পুলিশ আন্তজেলা বাস, বিশেষ করে দূরপাল্লার বাস চলাচলের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করার পর সেই বাসগুলো কিন্তু চলাচল অনেকটা সীমিত হয়ে গেছে। এখন যে বাসগুলো আসছে দূরপাল্লার, সেগুলো
গাজীপুরের কালিয়াকুরের খারাজুরা এলাকা থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং এই সংখ্যাটা একেবারেই এখন হাতে গোনা। অন্যান্য যে বাস আছে, হালকা যানবাহন, এগুলো করে মানুষ কিন্তু এখন ঘরে ফিরছে। এছাড়া ট্রাক, পিক আপ বা অন্যান্য যে মাইক্রো বাস গাড়িগুলো রয়েছে সেগুলোতে করে কিন্তু মানুষ ফিরছে এবং এই কারণে এখানে কিন্তু ভোগান্তির মাত্রাটা বেড়েছে। হাইওয়ে পুলিশের সাথে আমি কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে এই পর্যন্ত তারা ৬২টি মামলা দিয়েছেন এবং সেই মামলাগুলোর পর কিছু কিছু গাড়ি তারা ছেড়ে দিয়েছেন এবং কিছু গাড়ি এখানে হাইওয়ে চন্দ্রার যে কার্যালয় আছে হাইওয়ে পুলিশের, সেখানে রাখা হয়েছে এবং অধিকাংশ গাড়ি তাদের মামলা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে হাইওয়ে পুলিশের যিনি এখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন মীর গোলাম উনি জানিয়েছেন। তবে এখন যে হাইওয়ে সড়কের যে পরিস্থিতি সেখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে মানুষের যে আনাগোনা সেটি কিন্তু সকালে অনেক বেড়েছে এবং মানুষ যে কোনো উপায়ে এখন কর্মস্থলে ফিরছে। তো এই ছিল মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। স্ত্রীকে হত্যার বিষয়ে পুলিশের সাবেক এসপি বাবুল আক্তার আদালতে জবানবন্দি দিয়েছেন। 5 দিনের রিমান্ড শেষে আজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বাবুল আক্তার। আবারও জিজ্ঞাসাবাদের জন্য বাবুল আক্তারকে নতুন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে, তবে এই ব্যাপারে এখনও নিশ্চিত করেনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। এর আগে রবিবার পিবিআই প্রধান মনোজ কুমার মজুমদার জানান, বাবুল রিমান্ডে যথাযথ তথ্য দিচ্ছেন না। 164 ধারায় স্বীকারোক্তি না দিলে বাবুলকে আবারও রিমান্ডে নেওয়া হতে পারে। মিতু হত্যার ঘটনায় তার বাবার করা নতুন মামলায় গত বুধবার বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখিয়ে 5 দিনের রিমান্ডে নেয় পুলিশ। এ বিষয়ে আরো জানতে চলে যাচ্ছে চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী আহসান রিটন। রিটন, বাবুল তো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, এর পরের কি অবস্থা আমাদেরকে বিস্তারিত জানাবেন, আর তাকে কি আর রিমান্ডে নেওয়া হতে পারে কিনা, কি জানা গেছে? দেখুন, আমার ঠিক পেছনে ম্যাজিস্ট্রেট সরওয়ার জাহানের যে আদালত দেখতে পাচ্ছেন, সেখানে আসলে বেশ কিছুক্ষণ আগে থেকে বাবুল আক্তারের যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি সেটি চলছে। আমরা আসলে এখনো পর্যন্ত ভেতরে যে সমস্ত কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে পারিনি। আমি যে বিষয়টি জেনেছি সেটি হচ্ছে আসলে বাবুল আক্তার ঠিক কী কারণে এই খুনটি করে আছেন এবং খুনের সঙ্গে কারা কারা ছিলেন এবং এই মুহূর্তে কে কোথায় আছেন এবং তাদের সঙ্গে এখনো পর্যন্ত কোনো রকমের যোগাযোগ আসে কিনা সেই বিষয়টি জানার উপরে আসলে খুব বেশি জোর দিচ্ছেন বলে আমরা ভেতর থেকে যাদের সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে তাদের সঙ্গে আমরা কথা বলে জেনেছি। আপনি দেখতে পাচ্ছেন যে ম্যাজিস্ট্রেট সরওয়ার জাহানের যে কক্ষ, তার সামনে পুলিশ, পিবিআই সহ অসংখ্য মানুষজন এখানে আসলে অপেক্ষা করছেন। আসলে জবানবন্দিতে চূড়ান্তভাবে তিনি কি বলেছেন, আসলে কি শেষ পর্যন্ত কি জানা যাবে, এটি নিয়েই এখন পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করছি। আমরা ধারণা করছি যে এখন থেকে সামান্য কিছু সময় পরেই তাকে আসলে এখান থেকে বের করা হবে এবং বের করার পরেই পরবর্তী যে সমস্ত প্রক্রিয়াগুলো আছে সেগুলো আর বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারবো। আমরা একটু বলে রাখি যে গত 12ই মে বাবুল আক্তারের শ্বশুর সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন, তিনি মৃত্যুকে হত্যা করা হয়েছে, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এমন একটি অভিযোগ এনে বাবুল আক্তার সহ 8 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন চট্টগ্রামের 5টা। একটু জানতে চাচ্ছিলাম যে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি ঠিক কখন শুরু হয়েছে এবং আজ আদালতে এই যে মামলার বাদী অর্থাৎ নিহত মিতুর বাবা কি উপস্থিত হয়েছেন কিনা বা মিতুর কোনো স্বজন কি এসেছেন আদালতে আজ? না, মৃত্যুর কোনো স্বজনকে আমরা এখানে আসলে দেখিনি। বাবুল আক্তারকে চট্টগ্রামের যে আদালতের যে কক্ষটি সেখানে সকাল 9টার কিছু সময় পরে আনা হয়েছিল এমনটি আমরা জেনেছি এবং এখনো পর্যন্ত সেখানে আছেন এবং জবানবন্দি শেষ হওয়ার পরে অর্থাৎ এখানে যারা যে সমস্ত আইনজীবী সহ শুরু করে যে সমস্ত সংশ্লিষ্ট ব্যক্তি আছেন তারা আমাদেরকে আসলে বিস্তারিত জানাবেন এবং তারপরে আমরা বলতে পারবো যে আসলে কী অবস্থা। আমরা যেটি বলছিলাম সেটা হচ্ছে গত 12 মে একটি মামলা করেছিলেন বাবুল আক্তারের শ্বশুর। সেই মামলায় একই দিনে আসলে পিবিআই 5 দিনের রিমান্ড চেয়ে নিজেদের হেফাজতে নিয়েছিল বাবুল আক্তারকে এবং 5 দিনের রিমান্ড তারা চেয়েছিলেন, মঞ্জুর করেছিলেন। সেটি গতকালকে শেষ হয়। আজকে আবার নতুন করে তাকে আদালতে তোলা হয়েছে এবং এই মুহূর্তে জবানবন্দি চলছে। এরপর আসলে পরবর্তী যে প্রক্রিয়া সেগুলো শুরু হবে। আহসান রিটন, আপনাকে ধন্যবাদ।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে দূরপাল্লার গণপরিবহন আরও কিছুদিন বন্ধ রাখা দরকার বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জানান, করোনার টিকা আনার জন্য ভারত, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে। 25 মে চীনের টিকার প্রথম ডোজ দেয়া শুরু হবে বলেও জানান তিনি। আরও বলেন, দেশে করোনার ভারতীয় ধরন খুব বেশি ছড়াতে পারেনি। দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা এখনো আরো প্রস্তাব করব যে দূরপাল্লার এই সমস্ত যানবাহনগুলো যাতে বন্ধ থাকে। ইন্ডিয়াতে আপনারা জানেন দৈনিক 4000 লোক প্রায় মৃত্যুবরণ করেন, অফিসিয়ালি আনঅফিসিয়ালি আরো 3 গুণ, এবং সংক্রমিত হয় প্রায় 3.5-4 লক্ষ লোক, আনঅফিসিয়ালি নাকি আরো বেশি। ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা খুব অ্যাগ্রেসিভ, আমরা শুনেছি, জেনেছি। আমাদের দেশেও কিছু পাওয়া গেছে, আপনারা জানেন, এবং আমরা ট্রেস করেছি। ট্রেসিং এর মাধ্যমে দেখেছি যে না, খুব বেশি ছড়ায় নাই। করোনার সংক্রমণ রোধে চলাচল নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ প্রয়োগের পরামর্শ চিকিৎসকদের। ঈদে যারা ঢাকা ছেড়েছেন তাদের জরুরি প্রয়োজন ছাড়া 14 দিন পর ফেরার পরামর্শ দিচ্ছেন তারা। ভিড় ঠেলে কর্মস্থলে ফিরলে করোনা ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। করোনায় দেশে এ পর্যন্ত শনাক্ত হয়েছে 7,80,000-এরও বেশি মানুষ, মৃত্যুও ছাড়িয়েছে 12,000। এরই মধ্যে দেশে পাওয়া গেছে ভারতীয় ধরন, যা কয়েক গুণ অধিক বেশি সংক্রমিত। এবারের ঈদে করোনার সংক্রমণ উপেক্ষা করে রাজধানী ছেড়েছে প্রায় 1 কোটি মানুষ। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে আবারও রাজধানীতে ফিরছেন মানুষ। আন্তজেলা বাস সার্ভিস বন্ধ থাকায় গাদাগাদি করে মাইক্রোবাস, প্রাইভেট কার সহ বিভিন্ন যানে চলাচল করায় বাড়ছে সংক্রমণের ঝুঁকি। যাওয়ার সময় যা হয়েছে সেরকম যেন না হয়, ধৈর্যের সহিত আস্তে আস্তে করে এবং স্বাস্থ্যবিধি মেনে ব্যাক করেন এবং 14 দিন এলাকায় থেকে আসেন। সেটাই আমাদের তৃতীয় ওয়েভকে আমাদের মোকাবেলা করতে অনেক সহজ হবে। সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়া রোধে চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্যবিধি মেনে চলতে তো সবাই জানে, জেনেও তো কেউ মেনে চলছে না, কারণ এটার কোনো এনফোর্সমেন্ট নাই। এখন করা উচিত যে বড় বড় শহরগুলোতে কোনো লোক ঢুকতে পারবে না, এটা করে ফেলা উচিত। যে যেখানে আছে ওখানে থেকে যাক, আমি 2 দিন, তাহলে কারো না কারো অসুবিধা হবে। ওই অসুবিধাটা মেনে নিয়ে ওটাতে বাধ্য করে যদি ঢাকা শহরের লোককে বাঁচানো যায়, এটা একটা অ্যাটেম্প করতে পারে। ভারতীয় ধরন ছড়িয়ে পড়লে তার নিয়ন্ত্রণ কঠিন হবে বলেও জানান বিশেষজ্ঞরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতা অর্জন যাতে ব্যর্থ না হয় সে কারণে অনেক বাধা অতিক্রম করে দেশে ফিরেছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তৎকালীন সরকার তার দেশে ফেরা ঠেকাতে নানা ষড়যন্ত্র করেছিল। মন্ত্রিসভার বৈঠক শেষে কথা বলেন তিনি। শেখ হাসিনা আরও বলেন, খুনি এবং যুদ্ধাপরাধী যাদের বিচার বঙ্গবন্ধু শুরু করেছিলেন তারা তখন ক্ষমতায় ছিল। দেশে আসা ঠেকাতে তাদের ষড়যন্ত্র ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশে ফেরার পরও নানা ঝড়ঝাপটা মোকাবেলা করতে হয়েছে। এ সময় জনগণের শক্তি সঙ্গে ছিল জানিয়ে শেখ হাসিনা বলেন, মানুষের ভালোবাসার শক্তি সঙ্গে ছিল বলেই আজ দেশের ভাগ্য পরিবর্তন করা সম্ভব হচ্ছে। বঙ্গবন্ধু হত্যার পর ইতিহাস মুছে ফেলা হয়েছিল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেউ কোনোদিন আর ইতিহাস পরিবর্তন করতে পারবে না। ঝড়ঝাপটা পার হতে হয়েছে, তো কোনো সন্দেহ নাই। তবে এসছি তো ঝড় মাথায় নিয়েই। সেদিন 60 মাইল বেগে ঝড় হচ্ছিল, তখন আমি ট্রাকে, আর হাজার হাজার মানুষ রাস্তায়। আর ইতিহাস একেবারেই মুছে ফেলা হয়েছিল, পুরো পরিবর্তন। এখন একটা আত্মবিশ্বাস এসে গেছে যে বাংলাদেশের ইতিহাস আর কেউ কোনোদিন বিকৃত করতে পারবে না, আর মুছতে পারবে না। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদ দুপুরে আরও যা থাকছে। ঈদের পর ক্রেতা না থাকলেও বাড়তির দিকে কয়েকটি সবজি ও পেঁয়াজের দাম, কমছে চালের দাম। আসন্ন বাজেটে সর্বোচ্চ গুরুত্ব রূপপুর বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে। আগামী বছরের জুনে পদ্মা সেতু চালু করতেও থাকছে বরাদ্দ। করোনা মহামারীর কারণে প্রমাণিত হয়েছে যে বর্তমান সরকার পুরোপুরি ব্যর্থ, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে জনগণ দুর্ভোগের শিকার হচ্ছে বলে অভিযোগ তার।
সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে ফখরুল বলেন, সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। এখানে জনগণের কোনো প্রতিনিধিত্ব এবং রাজনৈতিক নেতৃত্বের কোনো মূল্য নেই। নিরপেক্ষ সরকার ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার এই করোনাতে প্রমাণ করে দিয়েছে যে তারা হচ্ছে একটা ব্যর্থ সরকার, একেবারেই ব্যর্থ সরকার। তাদের কোনো যোগ্যতা নেই, তাদের কোনো ক্ষমতা নেই, এবং তারা শুধু দুর্নীতির জন্যই, লুটপাটের জন্যই তারা এই আজকে জনগণকে দুর্ভোগ। ঈদের পর ক্রেতা শূন্য রাজধানীর বেশিরভাগ কাঁচা বাজার। ক্রেতা না থাকলেও বাড়তির দিকে কয়েকটি সবজির দাম বেড়েছে, পেঁয়াজের দামও। তবে কমতির দিকে রয়েছে চালের দাম। রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার কাউরান বাজার। ঈদের চতুর্থ দিনেও বাজারে ক্রেতার সংখ্যা হাতে গোনা। দেখা যায়নি ক্রেতা বিক্রেতাদের চিরচেনা সেই হাঁকডাক। তবে ক্রেতা না থাকলেও পাইকারি এ বাজারে বাড়তির দিকে কাঁচামরিচ, পেঁপে সহ কয়েকটি সবজির দাম। কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি 40 টাকায়, আর পেঁপের কেজি 60 থেকে 70 টাকা। তবে স্থিতিশীল রয়েছে লাউ, ঢেঁড়স, বেগুনের দাম। বেগুন নিলাম আপনার 50 টাকা করে, শসা 40 টাকা করে, তারপরে আপনার সবকিছুর দাম একটু বেশি মনে হচ্ছে। করলা আছে 50 টাকা 60 টাকা, টমেটো আছে 50-60 টাকা, আপনার ভিন্ডি আছে 40 টাকা, পটল আছে 40 টাকা, শসা আছে 40 টাকা 30 টাকা এরকম আছে। পেঁপে আছে, পেঁপেটার দাম সবচেয়ে একটু বেশি, 60 টাকা 70 টাকা। সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজের দামও। আমদানি করা ভারতীয় পেঁয়াজ প্রতি কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 40 টাকায়। দেশি পেঁয়াজের দামও একই। ঈদের আগে পেঁয়াজের দাম ছিল 30, 32, 33 এরকম দাম ছিল পাইকারি দাম বস্তা কাটা, আর এখন দাম হচ্ছে 36, 37, 38 এরকম, এর নিচে দেয় না। পেঁয়াজ 200 টাকা পাল্লা নিল, আর আলু বড়টা নিচ্ছে 90 টাকা পাল্লা, একটু ছোটটা 80 টাকা পাল্লা, আর টমেটো 60 টাকা কেজি। এদিকে কিছুটা কমেছে চালের দাম। মিনিকেট চাল বিক্রি হচ্ছে 57 টাকা কেজিতে, আর 28 জাতের চালের দাম 44 টাকা কেজি। মাছের মধ্যে রুইয়ের দাম পড়ছে 300 থেকে 350 টাকা কেজি, আর প্রতি কেজি কাতল কিনতে খরচ হচ্ছে 280 থেকে 350 টাকা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালীর হাতিয়ায় পাওনা টাকার জন্য এক স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। নিহত কাজল কৃষ্ণ দাস ইন্দুর শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। চর আমানুল্লাহ গ্রামে তার বাড়ি। পুলিশ জানিয়েছে, রবিবার বিকালে পাওনা টাকা নিয়ে একই এলাকার শান্ত মজুমদারের সঙ্গে স্কুল শিক্ষক কাজল কৃষ্ণ দাসের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শান্ত মজুমদার পিটিয়ে আহত করে কাজল কৃষ্ণ দাসকে। পরে কাজলকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হয়। রাত 2টার দিকে অবস্থার অবনতি হলে তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত 4টার দিকে মারা যান তিনি। আগামী বছর জুনের মধ্যে স্বপ্নের পদ্মা সেতু চালু করতে চায় সরকার। প্রকল্পের বাকি কাজ শেষ করতে আগামী বাজেটে এ খাতে 3,500 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। একক প্রকল্প হিসাবে সবচেয়ে বেশি 18,500 কোটি টাকা বরাদ্দ পাচ্ছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র। উপকারভোগীদের সুবিধা দিতে দ্রুত শেষ হওয়ার অপেক্ষায় থাকা প্রকল্পে গুরুত্ব দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। পদ্মা সেতু ও মেট্রো রেল সহ অগ্রাধিকার প্রাপ্ত 8 প্রকল্পে গত ফেব্রুয়ারি পর্যন্ত গড় অগ্রগতি 57.56%। কাজের গতি ধরে রাখতে আগামী অর্থবছরে এডিপিতে এসব প্রকল্পের অনুকূলে পর্যাপ্ত বরাদ্দ রাখার কথা বলছে পরিকল্পনা কমিশন। এবছর ডিসেম্বরের মধ্যে উত্তরা দিয়াবাড়ি থেকে রাজধানী আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চালু করতে চায় সরকার। তাই আসছে বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে মেট্রো রেল প্রকল্প, যার পরিমাণ 4,807 কোটি টাকা। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র। বড় প্রকল্প যেগুলা 70-80 ভাগের মতো 60 ভাগ পার হয়ে গেছে, এদেরকে যা অর্থ চাইবে দিয়ে তাদের শেষ করার সুযোগ দেওয়া, যাতে আর না পিছায়। অলরেডি তারা 1.5-2 বছর পিছিয়ে গেছে, আর যাতে না পিছায়, এইটাও মেইন উদ্দেশ্য। কারণ জেদ করে নয়, এইটা হলে পরে আমাদের অর্থনীতি লাভ হবে, আমরা রিটার্ন পাওয়া আরম্ভ করবো। আপনি খালি পদ্মা খুলে দেন না, পরের দিন ঢাকায় আপনি ফিল করবেন ডিফারেন্সটা। অর্থনীতিবিদরা বলছেন, করোনার মধ্যেও মেগা প্রকল্পগুলোর কাজ এগিয়ে চলছে। অর্থের অভাবে যাতে কাজ বাধাগ্রস্ত না হয় তা নিশ্চিতের তাগিদ তাদের। যে সর্বশেষ অ্যালোকেশনগুলো যেন এখানে পুরোপুরিভাবে মিট করা হয়, এখানে যেন কোনো ছাড় করতে কোনো দেরি না হয়, এটা আমরা চাই। এবং অন্যান্য প্রকল্পগুলো আমরা নর্মাল গতিতে চলুক, যখন শেষ হবে। নতুন
মেগা প্রকল্প হাত না দেওয়াটাই শ্রেয় হবে। বিভিন্ন মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়ন হলে অর্থনীতির চিত্র পাল্টে যাবে বলে আশা করছে পরিকল্পনা কমিশন। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক বছরের বড় সাফল্য মহাখালীতে করোনা হাসপাতাল গড়ে তোলা, এমনটাই দাবি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। আর গণপরিবহনে বিশৃঙ্খলা ও মশা নিয়ন্ত্রণ করতে না পারাকে ব্যর্থতা হিসাবে দেখছে নগরবাসী। এই সময়ে যোগ হয়েছে জলাবদ্ধতা দূর করার নতুন চ্যালেঞ্জ। মেয়র আতিকুল ইসলাম বললেন, করোনার কারণে পিছিয়ে গেছে অনেক পরিকল্পনা। ডেঙ্গু মহামারী শেষ না হতেই গত বছর দেশে হানা দেয় করোনা ভাইরাস। সংক্রমণ প্রতিরোধে শুরু হয় লকডাউন। এর মধ্যেই গত মে মাসে ঢাকা উত্তরের মেয়রের দায়িত্ব নেন আতিকুল ইসলাম। গণপরিবহনের যে ব্যবস্থাটা সেটা আসলে সিটি কর্পোরেশনের মাধ্যমে আর একটু জোরদার হওয়া উচিত বলে মনে করি। রাস্তাঘাটগুলো জেনে যা খারাপ আছে এগুলো ফুটপাথগুলো ঠিক করা, রাস্তাঘাটগুলো একটু ঠিক করে দেওয়া, আর এমনি মোটামুটি সবই তো ভালো আছে। মশা নিয়ন্ত্রণই ছিল তার বড় চ্যালেঞ্জ। কর্পোরেশনের দাবি এই সময়ে এডিস ততটা ভয়াবহ হয়নি, তবে কিউলেক্সের উপদ্রব সমালোচনার মুখে ফেলেন আতিকুল ইসলামকে। এখন মশা মারার জন্য টেন্ডার দেওয়ার পরিকল্পনা করছে সিটি কর্পোরেশন। পরিষ্কার পরিচ্ছন্ন যদি আমরা থার্ড পার্টিকে দিতে পারি, তাহলে মশা নিধনের জন্য কেন আমরা থার্ড পার্টিকে দিতে পারবো না? কোভিডের সময় তাদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে চাই। তো ওরা যদি আমার ওই অঞ্চলের মশা মারতে পারে, মশাকে একটা কন্ট্রোলের মধ্যে পারে, তখনই কিন্তু তারা বিল পাবে। এই ধরনের কনসেপ্টও কিন্তু আমরা নিয়ে আসতে চাচ্ছি। সিটি কর্পোরেশন চাপের মুখে পড়ে খালের দায়িত্ব পেয়ে। রীতিমতো হিমশিম খাচ্ছে জলাশয়ের বর্জ্য পরিষ্কার ও দখলমুক্ত করতে গিয়ে। খালের দেখুন রিটেনশন পন্ডের মধ্যে সবই যদি দখল হয়ে যায় 173 মধ্যে, তাহলে তো হবে না। তাহলে সিট ঠিক করতে গেলে তখন আমাদের দখলদারকে উঠতে উঠতে তো আমাদের সময় চলে যাবে। সিটি কর্পোরেশনকে জবাবদিহিতার মধ্যে করার জন্য, কাউন্সিলের দিকে জবাবদিহিতা মনে করার জন্য, এবং একটি দুর্নীতিমুক্ত একটি সিটি কর্পোরেশন আমি করতে চাই। তবে প্রশংসা পেয়েছে করোনায় ডিএনসিসির ভূমিকা। মহাখালীতে তৈরি হয়েছে দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতাল। মেয়র জানান, করোনা কেটে গেলেও এই হাসপাতালটি থাকবে। এখানে আর কোনো দোকান হবে না। এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনগণের জন্য এটি একটি হাসপাতাল হবে। এটি হলো মেসেজ আমি দিতে চাই আপনাদের সকলকে। বাকি 4 বছরের মধ্যে একটি সুস্থ সচল আধুনিক ঢাকার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র। আমি ম্যানিফেস্টোে যা যা দিয়েছি, আগামী 4 বছরের মধ্যে আমি আশা করি এটাকে আমি বাস্তবায়ন করার জন্য সর্বোত্তম চেষ্টা করব। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজায় বেড়েই চলেছে ইসরায়েলের হামলার তীব্রতা। সবশেষ রবিবার একদিনেই সেখানে মারা গেছে অন্তত 42 জন। এ নিয়ে টানা 7 দিন ধরে চলা সংঘাতে 58 শিশু এবং 34 জন নারী সহ মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 197 জনে। আহত 1200-র বেশি। সোমবার ভোরেও গাজায় অর্ধশতাধিক বিমান হামলা চালায় ইসরায়েল। ফিলিস্তিনের সামরিক ও সুরক্ষা ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলাগুলো চালানো হয়। এর পরিপ্রেক্ষিতে হামাসের বিদ্রোহীরাও রকেট হামলা শুরু করে। শুধু রবিবারেই ইসরায়েলের উদ্দেশ্যে শতাধিক রকেট ছুঁড়েছে হামাস। এদিকে গাজায় জ্বালানি সংকট হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। নিরাপত্তা পরিষদের বৈঠকে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, গাজা ও ইসরায়েলে চিরস্থায়ী শান্তি স্থাপনের লক্ষ্যে কাজ করছে তার প্রশাসন। অবশ্য ইসরায়েল নীতি নিয়ে নিজ দলের মধ্যে সমালোচনার মুখে পড়েছেন বাইডেন। ভারতে প্রায় 2.5 কোটি ছুঁয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। একদিনে 4092 জনের মৃত্যু নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে 2,74,000। ভারতে এখনও কাটেনি অক্সিজেন সহ জরুরি চিকিৎসা সামগ্রীর সংকট। কোভিডে মৃতদের যথাযথভাবে শেষকৃত্য আয়োজনে হিমশিম খাচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবার। ভারতে দিনে গড় করোনা আক্রান্তের সংখ্যা এক সপ্তাহে কমেছে 16 ভাগ। প্রায় 1 মাস পর দেশটিতে একদিনে শনাক্ত হয়েছে সর্বনিম্ন 2,81,000 রোগী। তবে কমেনি একদিনে মৃত্যুর হার। এক সপ্তাহে দেশটিতে মারা গেছে 28,265 জন, যা আগে 7 দিনের তুলনায় 4% বেশি। স্বাভাবিক সময় গঙ্গার তীরে দিনে যে সংখ্যক মরদেহের সৎকার হতো, করোনার প্রকোপে তা বেড়ে গেছে কয়েক গুণ। স্থান সংকুলন না হওয়ায় গঙ্গার তীরে বালুচাপা দেয়া হচ্ছে মরদেহ। সম্প্রতি উত্তরপ্রদেশ, বিহারে গঙ্গায় ভাসতেও দেখা গেছে মরদেহ। অজ্ঞাত এসব মরদেহের কারণে স্থানীয়দের মধ্যে দেখা দেয় সংক্রমণ ছড়ানোর ভীতি। এ অবস্থায় গঙ্গায় মরদেহ ভাসিয়ে দেয়া ঠেকাতে উত্তরপ্রদেশ ও বিহার সরকারকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।
একই সাথে যথাযথ উপায়ে মরদেহ সৎকার করার নির্দেশও দিয়েছে মোদি সরকার। এদিকে করোনা আক্রান্ত হয়ে ভারতের বিভিন্ন ব্যাংকের 1000-এর বেশি কর্মী মারা গেছে। আক্রান্ত হয়েছেন আরও কয়েক হাজার। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারদ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের 3 নেতাকে হেফাজতে নিয়েছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সোমবার পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জি এবং বিধায়ক মদন মিত্রকে আটক করা হয়। তাদের উদ্ধার করতে সিবিআই কার্যালয়ে গেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতার অভিযোগ, অন্যায়ভাবে বাড়ি থেকে তুলে নেওয়া হয়েছে তৃণমূলের 3 নেতাকে। বিনা নোটিসে স্পিকারের অনুমতি ছাড়াই আটক করার অভিযোগ করেছেন ফিরহাদ হাকিমও। সিবিআই কার্যালয়ে নিজাম প্যালেসে ফিরহাদ, সুব্রত এবং মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। স্থানীয় সময় সকালে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। তাদের বিরুদ্ধে আজই আদালতে চার্জশিট দেওয়ার কথা রয়েছে সিবিআইয়ের। ঘণ্টায় 190 কিলোমিটার বেগে ভারতের গুজরাটের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় তক্তে। স্থানীয় সময় আজ রাত 8টা থেকে 11টার মধ্যে উপকূলে আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। ক্ষয়ক্ষতি এড়াতে এরই মধ্যে গুজরাটের 1.5 লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে শুধু পোরবান্দার ও মাহুবা এলাকা থেকেই সরানো হয়েছে 25,000 মানুষকে। মহারাষ্ট্র ও গুজরাটের প্রায় 7,000 মাছ ধরা নৌকাকে যত দ্রুত সম্ভব তীরে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। সাময়িক বন্ধ রাখা হয়েছে মুম্বাই বিমানবন্দরের ফ্লাইট চলাচল। ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এর আগে কেরালা ও কর্ণাটকে সাইক্লোন তক্তের আঘাতে 6 জন নিহত হন। বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে জাতীয় ফুটবল দল। করোনা পরীক্ষার ফল পাওয়ার আগেই ফুটবলারদের মাঠে নামিয়েছে বাফুফে। প্রথম দিনে ফিটনেস দেখে সন্তুষ্ট হেড কোচ জেমি ডে জানিয়েছেন, কাতারে অন্তত 2টি ম্যাচে জয়ের সুযোগ আছে বাংলাদেশের। লিগে ব্যস্ত থাকায় ভালো করার সুযোগ দেখছেন সুফিল মানিকরা। মাঠে ফুটবলারদের অনুশীলন যখন চলছে তখনও হাতে পাওয়া হয়নি কোভিড টেস্টের রেজাল্ট। ক্যাম্পে কেউ করোনা আক্রান্ত কিনা তা জানার আগেই একসাথে সবার অনুশীলনের দুঃসাহস দেখিয়েছে বাফুফে। জৈব সুরক্ষা বলয় মেনে অনুশীলনের কথা থাকলেও কতটুকু তা মানা হচ্ছে? ফিটনেস পরীক্ষা দিয়ে শুরু প্রথম দিনের অনুশীলন। ইয়ো টেস্টে জামালদের বর্তমান অবস্থা জেনে নিয়েছেন ফিটনেস কোচ ইভান রাজলগ। এরপরই মাঠের একপাশে উইথ বলে অনুশীলন করেছেন ফুটবলাররা। ইনজুরির কারণে এখনও ক্যাম্পে যোগ দেয়নি বিশ্বনাথ। চোট থেকে সেরে ওঠা ডিফেন্ডার তপু বর্মন আলাদাভাবেই করেছেন রিকভারি সেশন। অনুশীলন শেষে ফিটনেস নিয়ে সন্তুষ্টির কথা বলেছেন হেড কোচ জেমি ডে। বিশ্বকাপ বাছাইয়ের 3 ম্যাচে লক্ষ্যের কথাও জানিয়ে দিয়েছেন। কয়েকদিন মাঠের বাইরে ছিল তারা, তবে সবার ফিটনেসই ভালো আছে। কাতারে 3টি ম্যাচে কঠিন হবে, তবে ভারত আর আফগানিস্তানের সাথে আমাদের ভালো করার সুযোগ আছে। দলে সবাই সেটা বিশ্বাস করে। কাতারে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলতে হবে ফুটবলারদের। ঢাকায় প্রখর রোদ আর বাড়তি গরমেও অনুশীলন মানিয়ে নেয়ার সুযোগে খুশি ফুটবলাররা। লিগ খেলায় সবাই ছন্দে থাকবে বিশ্বাস সুফিল মানিক মোল্লার। আমি মনে করি এই গরমে এই ওয়েদারে আমাদের প্র্যাকটিস করানো আমাদের জন্য অনেক উপকার হয়েছে, কারণ কাতারে এর চেয়ে বেশি গরম হয়, কারণ বাতাসটা অনেক গরম থাকে সেখানে। রিসেন্ট লিগ শেষ করে বাসায় গেছি, ব্যাক করছি, কীরকম কার ফিটনেস আছে দেখছে, তো সবার এভারেজ আর কি মোটামুটি ভালো ফিটনেস আছে। আমরা যদি আরও ভালো ট্রেনিং করি, আমাদের হাতে সময় আছে, আমরা অবশ্যই আরও ভালো কিছু করব। দেশ ছাড়ার আগে আরও দিন চারেক অনুশীলন করবেন জামালরা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লা লিগার শিরোপা নিষ্পত্তি হবে শেষ রাউন্ডে। লড়াই এখন 2 মাদ্রিদের মধ্যে। গতরাতে আতলেতিকো রিয়াল 2 দলই জয় পেয়েছে, আর পরাজয়ের হতাশা নিয়ে ছিটকে গেছে বার্সেলোনা। এখন শেষ ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন আতলেতিকো। বিপরীতে নিজেদের জয়ের সাথে নগর প্রতিদ্বন্দ্বীর ব্যর্থতা দরকার রিয়ালের।
শিরোপার ত্রিমুখী লড়াই, একই সময় ম্যাচ। আতলেতিকো বার্সেলোনার হোম ম্যাচ, রিয়ালের খেলা প্রতিপক্ষের মাঠে। গোলশূন্য সমতার প্রথমার্ধ কেবলই আক্ষেপের রিয়াল আতলেতির জন্য, যেখানে দাপট দেখিয়েও সাফল্য পায়নি সুয়ারেজরা। তুলনায় নো ক্যাম্পে প্রথমার্ধ ঘটনাবহুল। বার্সেলোনা ডেডলক ভাঙে ম্যাচের 28 মিনিটে, বুস্কেটসের অ্যাসিস্টে মেসির ফিনিশিং। ওই গোল 10 মিনিট বাদে শোধ দিয়েছে সেল্তা ভিগো। তাতে অস্বস্তি নিয়ে বিরতিতে কোমানের দল। দ্বিতীয়ার্ধে নাটকীয়তা আতলেতিকোর ম্যাচে। গোল পেয়ে উৎসব করা হয়নি স্বাগতিকদের, ভিআরে গোল বাতিল হয়েছে। বিপরীতে কিছুক্ষণ বাদে স্বস্তি বড় মাদ্রিদের। ক্যাসিমিরোর অ্যাসিস্টে নাচোর বাজিমাত। এখানে ভিআর গোলের পক্ষে মত দিয়েছে। রিয়ালের আনন্দ আরও বাড়িয়ে দেয় ওসাসুনা। আন্তে বুদিমিরের গোলে তখন স্তব্ধ আতলেতিকো শিবির। যদিও গোল শোধ দিয়ে হালে পানি দিয়েছেন রেনান লোদি, আর সেই রেশ থাকতেই উপলক্ষ রাঙিয়েছেন লুইস সুয়ারেজ। 6 মিনিটে জোড়া গোলে শিরোপাই যেন বাগিয়ে নিল আতলেতি। ওদিকে বার্সায় তখন হাহাকার। ব্লগরানার ছিটকে গেছে পরাজয়ের হতাশা নিয়ে। মেসিদের এখন তৃতীয় স্থান নিয়েই টানাটানি। রোমাঞ্চকর ম্যাচ ডেতে শিরোপা লড়াই এখন দুই মাদ্রিদের মধ্যে, যেখানে 2 পয়েন্ট এগিয়ে আতলেতিকো। 23 মে ভায়াদোলিদকে হারালেই চ্যাম্পিয়ন সিমেওনির দল। বিপরীতে রিয়ালকে শুধু ভিয়ারিয়ালকে হারালেই চলবে না, পয়েন্ট খোয়াতে হবে আতলেতির। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গোল আটকানো যার কাজ, সেই কিনা করলেন গোল। শুধু তাই নয়, শেষ মুহূর্তে বল জালে পাঠিয়ে দলকে জয়ও এনে দিলেন লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকার। ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট ব্রমের বিপক্ষে এমন কীর্তি করেছেন ব্রাজিলিয়ান তারকা। অ্যালিসনের আগে ইপিএলে এমন কীর্তি আছে আরও 5 গোলরক্ষকের। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা হাতছাড়া হয়েছে আগেই। এখন সেরা 4 থেকে লিগ শেষ করে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়াই মূল লক্ষ্য। সেই আশাটুকু ফিকে হবার শঙ্কা জেগেছিল লিভারপুলের। নির্ধারিত সময়ের খেলা শেষ, ইনজুরি টাইমও শেষ হলো বলে ঠিক তখনই ত্রাতা বনে গিয়ে অলরেডসকে উদ্ধার করেছেন গোলরক্ষক অ্যালিসন বেকার। যার কাজ গোল আটকানো, তার থেকেই এলো এমন নিখুঁত হেড। আলেকজান্ডার আর্নল্ডের কর্নার থেকে জাল খুঁজে নিয়ে অ্যালিসন জায়গা করে নিয়েছেন লিভারপুলের রেকর্ড বুকে। ক্লাবটির 129 বছরের ইতিহাসে তিনিই প্রথম গোলরক্ষক যিনি স্কোরশিটে নাম তুলেছেন। গত কয়েক মাসে আমার খুব বাজে সময় গেছে। বাবাকে হারিয়েছি। তিনি বেঁচে থাকলে আমার গোল দেখে খুশি হতেন। ফুটবলই আমার জীবন। এই ম্যাচে জয়ের জন্য আমরা সর্বোচ্চ দিয়ে লড়েছি। দিন শেষে দলকে সাহায্য করতে পেরে ভালো লাগছে। প্রিমিয়ার লিগে গোল করা ষষ্ঠ গোলরক্ষক অ্যালিসন। এর আগে আরও 5 জন জালের দেখা পেয়েছেন। বিরল কীর্তি গড়া প্রথম গোলই অ্যাস্টন ভিলার পিটার স্মাইকেল। 2001 সালে এভারটনের বিপক্ষে গোল করেছিলেন ড্যানিশ তারকা। 3 বছর পর ব্র্যাড ফিডেলও নাম লেখান সেই তালিকায়। টটেনহ্যামের পল রবসন তো ফ্রিকিক থেকেই গোল পেয়েছিলেন। টিম হাওয়ার্ডের গোল চোখে লেগে থাকার মতো। 2012 সালে এভারটন তারকা বল ক্লিয়ার করতে গিয়ে শতক। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদের ছুটি শেষে অনুশীলনের প্রথম দিন থেকেই সাকিব মুস্তাফিজকে পাচ্ছে বাংলাদেশ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়েই 2 ক্রিকেটারকে নিয়ে লঙ্কা সিরিজের প্রস্তুতি শুরু করতে চায় ম্যানেজমেন্ট। এদিকে খেলা সম্প্রচারে পাকিস্তান জিম্বাবুয়ে সিরিজ কভার করা কর্মীরা ঢাকায় চলে এসেছেন, ফলে সম্প্রচার ইস্যুতে চিন্তামুক্ত বিসিবি। আইপিএল স্থগিত হওয়ায় 6 মে ঢাকায় ফেরেন সাকিব মুস্তাফিজ। সরকারের স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর ভিন্ন 2 হোটেলে আছেন 14 দিনের কোয়ারেন্টিনে, যেটা শেষ হবে 20 মে। ঈদের ছুটি শেষে 18 মে লঙ্কা সিরিজের প্রস্তুতি শুরু হবে পুরোদমে। অনুশীলনের প্রথম থেকেই সাকিব মুস্তাফিজকে পাওয়ার গ্রিন সিগন্যাল পেয়েছে বিসিবি। এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমতির অপেক্ষা। এটা আমাদের চেষ্টা রয়েছে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে অ্যাভেলেবেল করা, এবং সে ব্যাপারে আমরা যোগাযোগ করছি এবং আমাদের যোগাযোগ হচ্ছে। বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের সম্প্রচার নিয়ে জটিলতা কেটে গেছে। জিম্বাবুয়ে পাকিস্তান সিরিজ কভার করা মিডিয়া ক্রুরা শনিবার দুবাই হয়ে ঢাকা এসেছেন। তাদের মধ্যে আছেন ভারতীয় বংশোদ্ভূত, সাউথ আফ্রিকান ও জিম্বাবুয়ান ক্রু। 1 সপ্তাহের মতো কোয়ারেন্টিন করলেই চলবে তাদের। অধিকাংশ ব্রডকাস্টিং ক্রুরা এসে পড়েছেন এবং ওনারা সরকার নির্ধারিত যে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন তাতে অবস্থান করছেন। চেষ্টা রয়েছে যে ম্যাক্সিমাম প্রোডাকশন লেভেলটা আমরা এই পরিস্থিতির মধ্যে যতটুকু সম্ভব এবং সেই
প্রোডাকশন লেভেল ঠিক রাখার জন্য যতটুকু বা যত জনবল প্রয়োজন সেটাকে অ্যাভেলেবল করা। 3 ম্যাচের সিরিজে অনিশ্চিত রুবেল, পিঠের চোটে ভুগছেন টাইগারদের পেস আক্রমণের সিনিয়র সদস্য। দীর্ঘমেয়াদী পুনর্বাসনে তার সার্ভিস নিয়ে শঙ্কা জোরালো। এদিকে সিরিজ শুরুর আগে বিসিবিতে করোনা টেস্ট দিচ্ছেন ক্রিকেটাররা, চলবে সোমবার পর্যন্ত। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের বিরতিহীন 1 ঘন্টার সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। ধন্যবাদ সবাইকে।